বাংলা সাহিত্যে রয়েছে নানান মণিমাণিক্য। সেই রত্নভাণ্ডার থেকে নানান ধরনের নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের মাঝে ফেরি করব আমরা। দ্য গল্পের ঝুলি। শুনতে থাকুন এবং পাশে থাকুন। আমাদের আজকের নিবেদন লেখক সমীরণ সরকারের মরণের পরেও। লেখক সমীরণ সরকার সপ্তম শ্রেণীতে পড়তে পড়তে লেখালেখি শুরু করেন। প্রথম গল্প প্রকাশিত হয় মাসিক চন্দ্রভাগা পত্রিকায় ১৩৭৬ বঙ্গাব্দে। প্রথম লেখা নাটক কৈফিয়ত মঞ্চস্থ হয় ১৯৭১-এ। প্রথম উপন্যাস আগামীকাল প্রকাশিত হয় ১৯৮৫-তে। কর্মজীবনে ব্যাংক আধিকারিকের দায়িত্বপূর্ণ কাজ সামলানোর পাশাপাশি সাহিত্যের প্রতি ভালোবাসায় লেখালেখি চালিয়ে যান। বড়দের জন্য গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি লেখার পাশাপাশি ছোটদের জন্য গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি লেখেন। ১৯৮৮-তে তার লেখা গল্প বাস্তু হায়দ্রাবাদে আয়োজিত সারা ভারত গল্প প্রতিযোগিতায় পুরস্কৃত হয় এবং তেলেগু ভাষায় অনূদিত হয়। তার রচিত উপন্যাসগুলি বিভিন্ন সময় বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, রামশঙ্কর স্মৃতি সাহিত্য পুরস্কার, রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, তরুণ তপন স্মৃতি সাহিত্য পুরস্কার, সমরেশ মজুমদার স্মৃতি সম্মাননা ইত্যাদি লাভ করেন। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন লেখক সমীরণ সরকারের কলমে মরণের পরেও। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেনটা। শুনলাম ইঞ্জিন খারাপ হয়েছে। চলেছি শীতলপুরে, আমার ছোটবেলার বন্ধু শবনমের ডাকে। আমার স্কুলের ঠিকানায় গত শুক্রবার স্পিড পোস্টে শবনমের দাদা সিরাজুলদার একটা চিঠি পেয়েছি। শবনম খুবই অসুস্থ, শয্যাশায়ী। সে খুব দেখতে চাইছে আমাকে, কিছু নাকি বলতে চায়। শীতলপুরে আমার মামার বাড়ি। খুব অল্প বয়সে পিতৃহারা হয়ে ওইখানেই বড় হয়েছি আমি। প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে ভর্তি হয়েছিলাম শীতলপুর থেকে ৩ মাইল দূরে বিবিপুর হাই স্কুলে। ওখানে সহপাঠী হিসেবে পেয়েছিলাম হাজি দাদুর নাতনি শবনমকে। বাবুর বাগদির রিকশায় চেপে রোজ স্কুলে যেত শবনম। ওই একই রিকশায় আমিও যেতাম স্কুলে। লেখাপড়ার পাট চুকিয়ে স্কুলের চাকরি নিয়ে শিলিগুড়ি আসার আগে পর্যন্ত আমার ও শবনমের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে বান্ধবীরা অনেক রকম নোংরা মন্তব্য করত। তাও তো ওরা সবসময় জানতো না সেই দুপুরের কথা। গ্রীষ্মের ছুটিতে সেদিন হাজি দাদুর বাড়িতে গেছিলাম শবনমের সাথে একসঙ্গে অঙ্ক কষতে। আর হঠাৎ শবনমের চোখে দেখেছিলাম আমার জন্য অপার মুগ্ধতা। আর তারপর হঠাৎ শবনম আদরে আদরে আমাকে পাগল করে তুলেছিল। সাড়া দিয়েছিলাম আমিও। দুজন দুজনকে নতুন করে আবিষ্কার করেছিলাম সেদিন। আর তারপরেই আমাদের অন্তরঙ্গতা বেড়ে গিয়েছিল আরো অনেক অনেক গুণ। আমার জন্য মুগ্ধতা আরো এক যুবকের চোখে দেখেছিলাম। সে বাবুর রিকশাওয়ালা। মুখেও কিছু বলতো না, কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতো আমাকে। সে তাকানোটা ছিল অদ্ভুত। আমার উল্টো দিকের সিটে বসে থাকা এক মধ্যবয়সী ভদ্রলোক চোখের সামনে খবরের কাগজ খুলে রেখে অনেকক্ষণ থেকে চোরা দৃষ্টি নিক্ষেপ করছিলেন। খুব হাসি পেল আমার। এই ধরনের চোরা দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। স্কুলে যাওয়ার সময় প্রায় প্রত্যেক দিনই রাস্তায় বিভিন্ন বয়সী পুরুষের চোরা দৃষ্টি অনুভব করি। স্কুলে আমার সহকর্মী শিক্ষিকারাও আমার ফিগারের প্রশংসায় পঞ্চমুখ। উল্টো দিকের লোকটিকে নিয়ে একটু খেলতে ইচ্ছা হলো, তাই একটু গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, ও দাদা, ট্রেনটা কখন ছাড়বে কিছু জানেন? ভদ্রলোক খবরের কাগজটা চোখের সামনে থেকে সরিয়ে আমতা আমতা করে বললেন, আমাকে কিছু বলছেন?
হ্যাঁ হ্যাঁ, আপনাকেই। আপনি ছাড়া তো আমার সামনের সিটে কেউ নেই, কাজেই আপনাকেই জিজ্ঞেস করলাম ট্রেনটা কখন ছাড়বে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, শুনলাম তো নতুন ইঞ্জিন আসবে, তারপর ছাড়বে ট্রেন। সে কি, তাহলে তো অনেক দেরি হবে। হ্যাঁ, তাই তো ভাবছি। কোথায় যাবেন আপনি? আমি মাধবপুর যাব। আপনি কোথায়? আমি শীতলপুর যাব। ও, আর মানে আপনি পলাশতলী স্টেশনে নামবেন? ওটা তো মাধবপুরের পরের স্টেশন। হ্যাঁ। হঠাৎ শুরু হলো কাল বৈশাখী। ভদ্রলোক তাড়াতাড়ি উঠে ট্রেনের জানলাগুলো বন্ধ করতে শুরু করলেন। জানলা বন্ধ করা হয়ে গেলে ভদ্রলোক রুমাল দিয়ে সিটটা ভালো করে ঝেড়ে নিয়ে বসলেন। তারপর বললেন, ম্যাডাম, টর্চ নিয়ে এসেছেন তো? লাইট আছে? হ্যাঁ ছাতা আছে, তবে টর্চটা আনিনি। কি মুশকিল, বৃষ্টি না থামলে ছাতা ছাড়া শীতলপুর যাবেন কি করে? পলাশতলী স্টেশন থেকে তো অনেকটা রাস্তা। জানি, আমার মামার বাড়ি শীতলপুরে, ছোট থেকে ওখানেই বড় হয়েছি আমি। রিক্সা পাবেন? হ্যাঁ পেয়ে যাব। প্রায় ঘন্টাখানেক বাদে ট্রেন ছাড়ল। সহযাত্রী ভদ্রলোক যখন মাধবপুর স্টেশনে নামলেন তখন বাইরে সন্ধ্যা নেমেছে। উনি নামার আগে আমার জন্য বেশ কয়েকবার দুশ্চিন্তা প্রকাশ করলেন। পলাশতলী স্টেশন যখন এলো তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। বৃষ্টিটা এখন ইলশে গড়ি, হাওয়া বইছে জোরে। শাড়ির আঁচলটা মাথায় ঘুমটার মতো করে দিয়ে স্টেশনের বাইরে এলাম। না, কোথাও তো কিছু চোখে পড়ছে না। হঠাৎ ভীষণ জোরে বাজ পড়ল, মনে হলো কাছাকাছি কোথাও। তীব্র আলোকচ্ছটায় চোখ ধাঁধিয়ে গেল। তবে সেই আলোতে নজরে এলো স্টেশনের বাইরে পুরনো ঝাঁকড়া তমাল গাছটার নিচে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে দেখলাম রিক্সার হ্যান্ডেল ধরে পলিথিনের সিট মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে রিক্সা চালক। খুশি হলাম। কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম, শীতলপুর যাবেন? যাব বলেই তো দাঁড়িয়ে আছি কখন থেকে। কেমন যেন চেনা লাগলো গলাটা। জিজ্ঞেস করলাম, কে আপনি? কোথায় বাড়ি আপনার? সে কি গো, আমায় চিনতে পারছো না? কথাটা শেষ করেই রিক্সাওয়ালা আমার দিকে ঘুরে তাকালো। স্বল্প বিদ্যুতের আলোয় চিনতে পারলাম বাবুরদাকে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, এ কি বাবুরদা, এখনো রিক্সা চালাও তুমি? চালাই তো, তুমি আসবে বলেই তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। তুমি জানতে যে আজকে আসবো আমি? জানতাম। কিন্তু কেমন করে? আমি তো কাউকে কিছুই জানাইনি। তুমি না জানালে জানতে পারবো না বুঝি? কিন্তু কিভাবে কিভাবে খবর পেলে তুমি? কোনো উত্তর না দিয়ে আবারও জোরে হেসে উঠল বাবুরদা। কিন্তু বাবুরদার হাসিটা কেমন যেন অদ্ভুত শোনালো। পলিথিন শিট দিয়ে রিক্সার চারধারটা ঘিরে দিতে এলো বাবুরদা। হঠাৎ আবার ঝলসে উঠল বিদ্যুতের আলো। সেই আলোয় বাবুরদার মুখটা এবার পরিষ্কার করে দেখতে পেলাম। বাবুরদার মুখটা তো কুচকুচে কালো ছিল, এমন সাদাটে হলো কি করে? যেন মনে হচ্ছে মুখে কেউ ছাই মাখিয়ে দিয়েছে। বিস্মিত হয়ে পরিহাস তরল কণ্ঠে বললাম, বাবুরদা, তুমি এত ফর্সা হলে কি করে? কি যে বলো তুমি, আমি তো কয়লার চেয়েও কালো। এত কালো বলেই তো কোনো মেয়ে বিয়ে করলো না আমাকে। কথাটা বলেই আবার এক দফা জোরে হেসে উঠল বাবুরদা। আবার সেই অদ্ভুত হাসি। হাসিটা শুনে কেমন যেন ভয় করতে লাগলো আমার। এ যেন স্বাভাবিক মানুষের হাসি নয়। একটা ব্যাপারে আমার খানিকটা খটকা লাগছে।
আমি এই ট্রেনে আসবো এটা বাবরদা কি করে জানলো? তবে কি শবনম বলেছে? কিন্তু ও তো জানতো না যে আমি আজ আসবো। তাহলে রিকশা এগোচ্ছে বেশ দ্রুত গতিতে। অবাক হলাম, এত বয়সে বাবরদা এত জোর পায় কোত্থেকে? ট্রেন জার্নির ক্লান্তিতে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট জোরে বাজ পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম? শীতলপুর আর কত দূরে? আমার সামনে ঝুলানো পলিথিনটা হাত দিয়ে একটু সরিয়ে বাইরের দিকে তাকালাম। দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছে রিকশা। এ কি, এ কোন রাস্তা? শীতলপুরের রাস্তায় তো এরকম জঙ্গল ছিল না। পলিথিনটা আরো ভালো করে সরিয়ে ডাইনে বাঁয়ে তাকালাম। না, এটা এটা কিছুতে শীতলপুরের রাস্তা নয়। তবে কি রাস্তা ভুল করলো বাবরদা? বাবরদা, এ কোন রাস্তায় নিয়ে যাচ্ছ আমাকে? একটু পরেই পৌঁছে যাব ঠিকানায়। ঠিকানা মানে? চুপ করে বসে থাকো। এবার ধমকে বলল বাবরদা। আমি চুপ করে গেলাম। মনে হচ্ছিল যেন কোনো অঘটন ঘটতে চলেছে। আবার তাকালাম চারিদিকে। আরে আরে, এটা তো শ্মশানে যাবার রাস্তা। নদীর পাড়ে উদ্ধারণপুরের মহাশ্মশান। কিন্তু বাবরদা রিকশা নিয়ে মহাশ্মশানে যাচ্ছে কেন? হঠাৎ যেন রিকশার গতি অনেক বেড়ে গেল। রিকশার চাকাটা যেন ছুটছে প্রচন্ড গতিতে। আমি কি করব বুঝতে পারছি না। আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। খুব শীত করছে আমার। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল রিকশাটা। আমি একটানে আমার সামনে ঝোলানো পলিথিন শিটটা ছিঁড়ে ফেলে ঝাঁপিয়ে নামলাম রিকশা থেকে। কিন্তু ছুটতে যেতেই দেখি আমার সামনে দুই হাত পাশে লম্বা করে ছড়িয়ে দাঁড়িয়ে আছে বাবরদা। কি চাই ও? গলা দিয়ে আমার আওয়াজ বেরোতে চাইছে না, তবু প্রাণপণে চিৎকার করে বলে উঠলাম, কি চাও তুমি বাবরদা? তোমাকে তোমাকে চাই। অনেক দিনের ইচ্ছে আমার। কি? তোমাকে বুকের মধ্যে জড়িয়ে আদর করি। কি যাতা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? শিগগিরই শবনমের বাড়িতে আমি নিয়ে চলো, নইলে কঠোর শাস্তি পাবে তুমি। আমাকে আমার শাস্তি দেবে কে? মানে? কোনো উত্তর না দিয়ে আবার হাহা করে সে বিভৎস হাসি হেসে উঠল বাবুর রিকশাওয়ালা। আমি উল্টো মুখে ছুটতে শুরু করলাম। আমার পিছু পিছু ছুটতে শুরু করলো সেই বাবরদা। পথ ভালো করে দেখতে পাচ্ছি না, তবু গাছপালার ফাঁক দিয়ে আন্দাজে ছুটছি। হঠাৎ কিসে যেন একটা পা লেগে পড়ে গেলাম আমি। উঠতে যেতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে বাবর। তবু উঠে দাঁড়ালাম, যদি কোনো রকমে পালাতে পারি। বৃষ্টিটা এখনো পড়ছে, শাড়ি জামা দুটোই ভিজে গেছে। আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে ছুটতে যেতেই বাবর রিকশাওয়ালা আমার শাড়ির আঁচল ধরে মারল এক হ্যাচকা টান। আর সেই প্রচন্ড টানে আমার পুরো শাড়িটা খুলে ওর হাতে চলে গেল। আমি আবার পড়ে গেলাম মাটিতে। আমার গায়ে জামা আর নিম্নাঙ্গের অন্তর্বাস ছাড়া আর কোনো কিছু আবরু নেই আমার। একটানে গায়ের জামাটা খুলে দূরে চড়ে ফেলে দিল বাবরদা। আর রেহাই নেই আমার। এত বছরের সযত্নে রক্ষিত যৌবন এবার একটা ধর্ষকের হাতে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বেঁচে থাকলে কালকের খবরের কাগজের শিরোনাম হব। আতঙ্কে চোখ বন্ধ করলাম। হঠাৎ হঠাৎ তীব্র চিৎকার করে উঠল বাবরদা, যেন কেউ আঘাত করেছে ওকে। চোখ খুলতে দেখি মাটিতে পড়ে আছে বাবর, আর আমার সামনে একটা মস্ত বড় বাঁশের টুকরো হাতে দাঁড়িয়ে আছে শবনম। শবনম চিৎকার করে উঠল, তাড়াতাড়ি উঠে পড় তিস্তা, পালিয়ে আয় আমার সঙ্গে। শবনম ছুটছে, পিছু পিছু আমি। শবনম চিৎকার করছে, রান তিস্তা রান, জোরে আরো জোরে। প্রায় বিদ্যুৎ গতিতে আমার সামনে ছুটছে শবনম। অবাক হয়ে যাই, ও তো
অসুস্থ। অত জোরেও ছুটছে কি করে? ছুটতে ছুটতে একসময় শ্মশান এলাকা পেরিয়ে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। আর ভয় নেই, ওই শয়তানটা আর আসতে পারবে না এখানে। এবারে আমার বাড়ি যাবার রাস্তা তো তুই চিনতে পারবি। হ্যাঁ, তা তো পারবো, কিন্তু তুই কোথায় যাবি শবনম? তুই এগো, আমি আসছি এক্ষুনি। কথা বলতে বলতে ভোজবাজির মতো যেন হাওয়ায় মিলিয়ে গেল শবনম। আমি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গিয়েছি। শবনম চলে যেতেই আমার চলার গতি অনেকটা কমে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো শবনম, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। শাড়িটা আমার হাতে দিয়ে শবনম বলল, এটা শিগগির পরে ফেল, তারপর আমাদের বাড়ি চলে যা। আবার ভ্যানিশ হয়ে গেল শবনম। বারে বারে কোথায় চলে যাচ্ছে ও? আমি শাড়িটা পরে শবনমদের বাড়ির দিকে এগোতে শুরু করলাম। হঠাৎ হঠাৎ তীব্র আলোক রশ্মি ছড়িয়ে ঝলসে উঠল অশনি। বজ্রপাতের শব্দে চারিদিকে কেঁপে উঠল থরথর করে। আমি পড়ে গেলাম মাটিতে। জ্ঞান ফিরলে দেখি আমি শুয়ে আছি একটা খাটে। আমার চারিদিকে সিরাজুলদার স্ত্রী, রেবেকা ভাবি, শবনমের বাবা মা, চাচা উৎকণ্ঠিত মুখে দাঁড়িয়ে আছেন। আমি তাড়াতাড়ি উঠতে গেলাম। সিরাজুলদা বাধা দিয়ে বললেন, না না, এখনই উঠো না, ডাক্তারবাবুকে ডেকে পাঠিয়েছি, উনি এসে দেখুন তোমাকে, তারপর উঠো। কি হয়েছে আমার? শবনম কোথায়? সে কথা পরে হবে, আগে বলো তো, তুমি স্টেশন থেকে এখানে এলে কিভাবে? আমাদের খবর দাওনি কেন? চিঠিতে আমার মোবাইল নাম্বার তো দেওয়াই ছিল। হ্যাঁ, তা ছিল, কিন্তু আমার চেনা জায়গা বলে তোমাদের আর ডিস্টার্ব করতে চাইনি। এই ঝড় বৃষ্টির মধ্যে এতটা পথ তুমি এলে কি করে? রিকশায়। এই দুর্যোগে স্টেশনে রিক্সা ছিল? ছিল তো, বাবরদার রিকশা। কার রিক্সা বললে? বাবরদার রিকশা। অসম্ভব! শবনমের চাচা যেন বিস্ময়ে চিৎকার করে উঠলেন। ওরা ওর মুখের দিকে তাকাতে লাগলো। আমি খুব অবাক হয়ে গেলাম। বাবর রিক্সাওয়ালার নাম শুনে ওরা এরকম করছে কেন? হঠাৎ রেবেকা ভাবি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি যে শাড়িটা পরে আছো, এটা তুমি কোথায় পেলে তিস্তা? শবনম দিয়েছে। কবে? কখন? কিভাবে? আজকে একটু আগেও আমাকে শাড়িটা দিয়ে পরতে বলল। আসলে আমার শাড়িটা বৃষ্টিতে খুব... অসম্ভব! শবনমের মা চোখে কাপড় চাপা দিয়ে টুকরে কেঁদে উঠলেন। আমি হতভম্ব হয়ে সবার মুখের দিকে তাকাতে লাগলাম। ব্যাপারটা কি? কেউ তো কিছু বলছে না আমাকে। রেবেকা ভাবিকে বললাম, একটু শবনমকে ডেকে দিন না প্লিজ। গতকাল দুপুরে শবনম আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে তিস্তা। শবনমের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। এই বেনারসি শাড়িটা ওর বিয়ের জন্যই কেনা হয়েছিল। ও নিজে পছন্দ করে কিনেছিল, তাই এই শাড়িটা আমরা ওর কবরের পাশে রেখে দিয়েছিলাম। কিন্তু এটা যে কি করে... মাসখানেক আগে মারা গেছে বাবর রিক্সাওয়ালা। ইদানিগো ওই জুয়ার আড্ডায় ভিড়ে ছিল। কারা যেন ওকে খুন করে রেখে ফেলে গিয়েছিল উদ্ধারপুরের শ্মশানে। আপনারা এতক্ষণ শুনছিলেন সমীরণ সরকারের গল্প মরণের পরেও। আজকের গল্পের সূত্রধর ছিলাম আমি, ব্রতদীপ। গল্প পাঠে অধ্যায় সাহা। বিভিন্ন চরিত্রে সৌম্য, সন্দীপ, রাজশ্রী, সংহিতা। নির্দেশনায় এফডি প্রোডাকশন। পোস্টার ডিজাইন সন্তু কর্মকার। সাউন্ড ডিজাইন, মার্জিং অ্যান্ড মাস্টারিং ভিএফএক্স শায়ক এবং দেবদত্ত। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ছিল টিম দ্য গল্পের ঝুলি ও পরিচালনায় টি স্নেক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য গল্পের ঝুলি।